মেয়েটা আজই প্রথম আন্ডারপ্যান্ট না পরে শুয়েছে, কিন্তু যখন সে গভীর ঘুমে থাকে তখনই কেউ তার কম্বল টেনে ফেলে দেয়। এতে তার ঘুম ভেঙে যায়। যখনই সে এটা চেক করার জন্য ওঠে তখনই কেউ তার চুল টেনে বিছানায় ফেলে দেয়। আর এমন অপকর্মকারী আর অন্য কেউ নয়, বরং মেয়েটার বাবা ছিল। মেয়েটা তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। জবাবে তার বাবা কিছুই বলে না, বরং তার মেয়েকে খুব বাজে নজরে দেখতে থাকে। এরপর সে তার মুখটা নিচু করে তার মেয়ের চেহারাটা দেখে এবং বলে, মেয়েটা আমার কত বড় হয়ে গেছে। মতলব বুঝতে পেরে মেয়েটা ভয়ে কাঁপতে থাকে। বাবা তখন চুল ছেড়ে দিয়ে মেয়েটার গাল ধরে টিপতে থাকে। মেয়েটা অসহায়ের মতো শুধু কাঁদতে থাকে। আর তখনই মেয়েটার বাবা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, রাতের আঁধার হবার সাথে সাথেই কি এমন হয় যে এই পিতা তার নিজ মেয়েরই সর্বনাশ করতে উঠে পড়ে লাগে? জানতে হলে দেখো পুরো ভিডিও। মুভির শুরুতে আমরা জুংসু নামে একজন পাদ্রীকে দেখতে পাই, যে একটা মেয়ের ওপর এক্সোরসিজম মানে ভূত ছাড়ানোর কাজ করছিল। মেয়েটার অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল তার উপরে অনেকদিন ধরে কোনো শক্তিশালী আত্মা ভর করে রয়েছে। তো এক্সোরসিজম করার সময় সেই আত্মা নানা রকম কথা বলে পাদ্রীর মনোযোগ নষ্ট করতে চাচ্ছিল, কিন্তু জুংসু তার মনোযোগ নষ্ট না করে তার এক্সোরসিজম চালিয়ে যাচ্ছিল। তবে সেই মেয়ের মধ্যে থাকা ইভেলটা ছিল অনেক শক্তিশালী, কিন্তু ক্রুশ আর পবিত্র পানির জন্য সে খুব কষ্টও পেতে থাকে। এমন সময় সেই আত্মাটা তার আসল রূপ জুংসুকে দেখায়, আর সে হাসতে হাসতে বলে, বেচারি মেয়েটা তোমার উপর অনেক বেশি বিশ্বাস করেছিল পাদ্রী। জুংসু তখন তার এক্সোরসিজমের মাত্রা বাড়িয়ে দেয় আর মেয়েটার মাথায় হাত রেখে প্রেয়ার করতে থাকে। তখনই সেই শয়তানি আত্মা মেয়েটির কণ্ঠে তার মাকে ডাকে, যে সেই রুমের দরজার পাশেই ছিল, এবং বলে, মা, এই পাদ্রী ভালো না, সে আমার সাথে খারাপ কাজ করছে। এই কথা শুনে মেয়েটির মার তখন মনে হয় যে পাদ্রী হয়তো সত্যি তার মেয়ের সাথে খারাপ কিছু করছে, তাই সে দরজা খুলে ভেতরে চলে আসে। এতে করে এক্সোরসিজমে বাধা পড়ে যায় আর এটা ভেঙে যায়। এই সুযোগে ইভেল তখন রশি ছিঁড়ে ফেলে মেয়েটিকে নিয়ে জানালার উপর বসে পড়ে, যাতে সে সেখান থেকে মেয়েটিকে ফেলে দিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু যখনই মেয়েটি লাফ দেয় তখনই জিংসু ছুটে এসে মেয়েটির হাত ধরে ফেলে। ইভেলটা তখন মেয়েটির মার উপরেও ভর করে এবং বলে, তোমরা যে গডের উপাসনা করো তার জন্মের অনেক আগে থেকেই আমরা এই দুনিয়াতে রয়েছি। তারপর হঠাৎ করেই সেই ইভেলটা মেয়েটির মধ্যে এসে বলে, তুমি যেমন মনে করো তোমার গড সব জায়গায় আছে, ঠিক তেমনি আমরাও সব জায়গাতেই রয়েছি, আর আমি খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসব। তোমাকে আর তোমার পরিবারের সবাইকে মেরে টুকরো টুকরো করে নরকের ইঁদুর দিয়ে খাওয়াবো। এই কথা বলা শেষ করেই মেয়েটির মধ্যে থাকা শয়তানি আত্মাটি জুংসুর হাতে কামড়ে দেয়, আর তারপর মেয়েটি সেখান থেকে পড়ে গিয়ে মারা যায়। তো জুংসু পেছন ফিরে দেখে মেয়েটির মা পালিয়ে গেছে, আর জুংসু হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তো এরপর মুভির সিন চেঞ্জ হয় আর আমরা দেখি জুংসুর বড় ভাইকে, যে তার পরিবার নিয়ে নতুন বাসায় শিফট হচ্ছে। আগে তারা সবাই একসাথেই থাকতো, কিন্তু সেই ঘটনাটার পর থেকে তারা আলাদা হয়ে গেছে। মানে যেই মহিলাটির মেয়ে মুভির শুরুতে মারা যায়, সে সোসাইটিতে জুংসুর নামে আজে বাজে অনেক কথা ছড়িয়েছে। মানে সেই কথাটা যেটা ইভেল সেই মেয়েটার কণ্ঠ নকল করে বলেছিল, যে মা, এই পাদ্রী আমার সাথে খারাপ কিছু করছে। তো সেই মেয়েটির মা ইভেলের বলা এই মিথ্যা কথাটাকেই বিশ্বাস করে, কারণ এক্সোরসিজম চলার সময় সে তো রুমের ভেতরে ছিল না। আর এজন্যই মেয়েটির মা সোসাইটিতে রিউমার ছড়ায় যে পাদ্রী তার মেয়ের সাথে খারাপ কিছু করে তাকে মেরে ফেলেছে। আর এজন্যই রিউমার্স গুলোর জন্য জুংসুর বড় ভাইকে সোসাইটিতে অনেক অপমানিত হতে হয়। এজন্যই তারা এখন জুংসুকে ছেড়ে নতুন বাসায় শিফট হচ্ছে। এখানে তাদের পরিবার দুভাগে বিভক্ত হয়। যেমন জুংসুর বড় ভাই ক্যাঙ্গু ও তার বড় মেয়ে স্যাং উ জুংসুকে বিশ্বাস করে, কিন্তু ক্যাঙ্গুর ছোট মেয়ে ও তার স্ত্রী মনে করে জুংসু আসলে মেয়েটির সাথে খারাপ কিছু করে তাকে মেরে ফেলেছে। তো নতুন বাসায় আসার পর রাত হলে যখন তারা ঘুমাতে থাকে, তখনই হঠাৎ প্রতিবেশী বাসা থেকে বিদঘুটে রকমের শব্দ আসতে থাকে, যে জন্য তারা রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। তো সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন ক্যাঙ্গুর স্ত্রী তার কিচেনের জানালায় একটি মৃত বিড়ালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়,
যার গলায় ফাঁসি লাগানো ছিল। আর এই সিন দেখেই তার ছোট মেয়ে হিউনজু বেহুশ হয়ে পড়ে যায় আর তাকে দ্রুতই হসপিটালে নিয়ে আসা হয়। নতুন বাসায় শিফট হবার পর প্রথম দিনেই এমন কিছু হওয়াটা পরিবারের জন্য ভালো কিছু ছিল না। ছোট মেয়েকে হসপিটাল থেকে রিলিজ করে দেবার পর তারা বাড়ি ফিরে এসে দেখে যে প্রতিবেশী তার গাড়ি চাপা দিয়ে ক্যাঙ্গুর ছেলের চেয়ারটা ভেঙে রেখেছে। এটা দেখতে পেয়ে ক্যাঙ্গুর রাগ হয়ে গিয়ে প্রতিবেশীর বাড়িতে যায় তাকে শিক্ষা দিতে। কিন্তু যখনই সে প্রতিবেশীর বাড়িতে আসে সে দেখে এখানে অনেক রকম জীবজন্তুর অর্ধগলিত পচা গলা, লাশ, কঙ্কাল এসব কিছু পড়ে রয়েছে। ক্যাঙ্গু ভাবতে থাকে এ কোন জাহান্নামে সে চলে এসেছে। তবু সে ভয়ে ভয়ে বাড়ির আরো ভেতরে এসে দেখে এখানে অনেক পশু পাখিকে মেরে সিলিং এর সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, ঠিক সেভাবেই যেভাবে আজ সকালে তাদের কিচেনের সামনে একটা বিড়ালকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। ক্যাঙ্গু আরো লক্ষ্য করে ক্রুশগুলোকেও উল্টো করে সিলিং এ লটকিয়ে রাখা হয়েছে। এসব কিছু দেখে ক্যাঙ্গু এটা বুঝতে পারে এখানে যেই বাস করে সে তাদের গডকেও তোয়াক্কা করে না। এসব কিছু দেখে ক্যাঙ্গুর তো ভয়ে এমনিতেই গু বেরিয়ে পড়ার মতো অবস্থা। এরই মধ্যে তখন হঠাৎ তার পেছনে একজন ভয়ঙ্কর চোখের লোক চলে আসে আর সে কিছু না বলে চুপচাপ ক্যাঙ্গুর দিকে এমন ভয়ঙ্কর ভাবে তাকাতে থাকে যেন দেখে মনে হচ্ছিল আমি এই মুভিটা ছেড়ে পালিয়ে যাই। তো যাই হোক, ক্যাঙ্গু সেই লোকটির দিকে তাকিয়ে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। সে যতটা সাহস নিয়ে এখানে এসেছিল ততটাই ভীত হয়েই সে এই বাড়িটা থেকে বেরিয়ে যায়। তো রাত হলে আমরা আবারও দেখি সেই প্রতিবেশীর বাসা থেকে আবারও বিদঘুটে আওয়াজ আসা শুরু করেছে। এই আওয়াজের জ্বালায় ক্যাঙ্গুর পরিবারের কেউই ঠিকমতো ঘুমাতে পারছিল না। এজন্য বাধ্য হয়ে ক্যাঙ্গু পুলিশকে ডেকে নিয়ে এসে বলে এই লোকটি প্রতি রাতে তার বাসায় বিদঘুটে সব শব্দ করে, যাতে তারা কেউই রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। এবং সাথে সে পুলিশকে এটাও জানায় যে এই লোকটি তার বাসায় কিভাবে সব পশু পাখিকে মেরে ঝুলিয়ে রেখেছে। সবকিছু শুনে পুলিশ তখন ইনভেস্টিগেশন করবার জন্য লোকটির বাসায় ঢোকে। কিন্তু কি অবাক করা বিষয় বন্ধুরা, একটু আগেও কিন্তু আমরা সবাই লোকটির বাড়িতে দোজক দেখেছি, কিন্তু এখন তো দেখছি পুরো বাড়ি একদম ফিটফাট। বাড়ির ভেতরে এসে পুলিশ শুধু একটা ফেব্রিক কাটিং মেশিন খুঁজে পায় যেটা থেকে শব্দ হচ্ছিল। পুলিশ তাই লোকটিকে ওয়ার্নিং দিয়ে বলে রাতে তুমি এমন কোনো কাজ করো না যার শব্দে প্রতিবেশীদের ঘুমে সমস্যা হয়। এই বলে পুলিশ তখন সেখান থেকে চলে যায়, কারণ তাকে গ্রেফতার করবার মতো কোনো অপরাধের প্রমাণ তারা খুঁজে পায়নি, তাই সে বেঁচে যায়। এসব কিছু দেখে ক্যাঙ্গু তখন খুব অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে এই মানুষটি কিভাবে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে পুরো বাড়িটাকে এত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। যাই হোক, ক্যাঙ্গুর এই ভাবনার উত্তর আমরা কিছুক্ষণের ভিতরেই পেয়ে যাব। তো এদিকে আমরা জুংসুকে দেখি যে তার রুমে বসে হয়তো বাইবেল পড়ছিল। তখনই হঠাৎ একটা দমকা হওয়ায় তার রুমের জানালাটা খুলে যায়। জানালা লাগিয়ে দেবার পর সে মুভির শুরুতে মরে যাওয়া সেই মেয়েটিকে তার রুমে দেখতে পায় এবং সেই মেয়েটির ভেতরে থাকা শয়তান তখন তাকে মনে করাতে থাকে যে সে আর কিছুদিনের মধ্যেই তার পুরো পরিবারকে টুকরো টুকরো করে ফেলবে। আর এরপরই জুংসুর পুরো রুমে রক্তের বৃষ্টি হতে থাকে এবং জুংসু এক দৃষ্টিতে সেই শয়তানের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে সেই শয়তানটা জুংসুর উপরে পড়ে আর সে ঘুম থেকে লাফিয়ে ওঠে। বন্ধুরা, সিনটা মারাত্মক লেভেলের ভয়ের ছিল, যেটা তোমরা মুভি না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, অন্যদিকে সে রাতে ক্যাঙ্গুর ছোট মেয়ে হিউনজু শুয়ে ঘুমাচ্ছিল। তখন কেউ একজন এসে তার গায়ে থাকা চাদর টেনে ফেলে দেয়। ঘুমের ঘোরে তার মনে হয় এই কাজটা তার ছোট ভাই উজুং করছে। তাই ঘুম থেকে জেগে সে যখনই তার ছোট ভাইকে বকা দিতে যাচ্ছিল তখনই কেউ তার চুল টেনে ধরে। তখন আমরা দেখতে পাই এমন অপকর্ম আর কেউ নয়, হিউনজুর বাবা ক্যাঙ্গু করছে। হিউনজু জিজ্ঞেস করে কি হয়েছে বাবা। জবাবে ক্যাঙ্গু তখন খুব বাজেভাবে নিজের মেয়েকে দেখে আর বলে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। বাবার মুখে এমন কথা শুনে মেয়েটা ভয়ে কাঁপতে থাকে। তখন ক্যাঙ্গু মেয়েটার চুল ছেড়ে দিয়ে তার গাল ধরে আদর করতে থাকে। হিউনজু বিশ্বাসই করতে পারছিল না তার বাবা তার সাথে এসব কিছু করতেছে। কষ্টে সে কেঁদে ফেলে আর তখনই তার বাবা সেখান থেকে চলে যায়। তো পরদিন সকালে মেয়েদের মা কিচেনে যখন খাবার বানাতে থাকে তখন হিউনজু টেবিলে বসে ভাবতে থাকে গত রাতে তার বাবা তার সঙ্গে যা যা কিছু করেছে সে সবকিছু তার মাকে সে বলবে কিনা। তখনই সেখানে তার বোন ও ভাই চলে আসে
আর কিছু সময়ের মধ্যে সেখানে তার বাবা ক্যাঙ্গু চলে আসে। আর সে এমন ভাব ধরতে থাকে যেন দেখে মনে হচ্ছিল যে রাতে কিছুই হয়নি। তো হিউনজু তার বাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে, কতটা নির্লজ্জ এই লোকটা। গত রাতেই সে সবার আড়ালে আমার সর্বনাশ করতে যাচ্ছিল, আর এখন এমন একটা ভাব দেখাচ্ছে যে গত রাতে কিছুই হয়নি। এসব কিছু ভেবে হিউনজুর খুবই ঘেন্না লাগতে থাকে। তাই সে কিছু না বলেই টেবিল ছেড়ে উঠে চলে যায়। তো এরপর তাদের মা খাবার নিয়ে চলে আসে আর সেটা টেবিলের উপর ঠাস করে রাখে। এতে সবাই ভাবতে থাকে আচানক এর আবার কি হলো। তো এরপর তাদের মা বসে রাক্ষসের মতো খাবার খেতে থাকে, যেন দেখে মনে হচ্ছিল সে যেন কয়েক বছর ধরে না খেয়ে রয়েছে। মাকে হঠাৎ করে এভাবে খাবার খেতে দেখে সবাই ঘাবড়ে ওঠে। আর মেয়েদের ছোট ভাই উনজুং তো খাবার খেতে গিয়ে টেবিলে বমি করে ফেলে আর বলে খাবারে অনেক বেশি লবণ হয়েছে। তখনই মম উনজুং এর প্লেট থেকে খাবার তুলে নেয় আর পাগলের মতো খেতে থাকে। কিছুটা খাবার খেয়ে ঝুটা করে সেটা আবার উনজুর দিকে ফিরিয়ে দিয়ে বলে, কোথায় লবণ বেশি হয়েছে, নে চুপচাপ খাবার খেয়ে নে। এই বলে সে উনজুংকে ধমকাতে থাকে। এতে করে উনজুং ভয়ে কাঁপতে থাকে। এসব কিছু দেখে কেউ কিছুই বুঝতে পারছিল না যে আসলে মম এমন কেন করতেছে। তো অন্যদিকে আমরা দেখি জুংসু তার এক্সোরসিজম ফেল হবার কারণে খুব বেশি ডিপ্রেশনে পড়ে রয়েছে। এজন্য চার্চের হেড ফাদার তাকে পরামর্শ দেয় কিছুদিনের জন্য কোরিয়ার বাইরে বাংলাদেশ থেকে ঘুরে আসতে। এতে করে হয়তো তার মাইন্ড ভালোভাবে কাজ করবে। তো এদিকে ক্যাঙ্গু সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে আসে আর সে তার ওয়াইফকে জিজ্ঞেস করে, আজ সকালে তুমি এত বেশি রেগেছিলে কেন? জবাবে সে শুধু টিভি দেখে হাসতে থাকে আর বলে, আমি আবার কখন রাগারাগি করলাম। এরপর আমরা দেখি ক্যাঙ্গুর বড় মেয়ে সুং উ গোসল করতেছে। তখন তার মনে হচ্ছে কেউ তাকে গোসল করতে দেখছে। যখন সে গ্লাস পরিষ্কার করে তখন সে দেখে তার ছোট বোন হিউনজু দাঁড়িয়ে আছে। হিউনজু তখন সুং উকে বলে, তোমার কাছে কি মনে হয় আমরা অযথাই বেঁচে আছি? যদি তাই মনে হয় তাহলে তুমি আমাদের মেরে ফেলতে পারো। এই বলে সে চলে যায়। তখন সুংউ তাড়াতাড়ি গোসল শেষ করে তার বোনের কাছে আসে এটা জানার জন্য যে সে এমন কথা কেন বলল। সুংউর কথা শুনে হিউনজু তো খুবই অবাক হয়ে গিয়ে বলে, কি বলছো তুমি? আমি কখন তোমার বাথরুমে গেলাম? আর তাছাড়া অনেক সময় ধরে তো আমি এই রুম থেকে বেরই হইনি। হিউনজুর কথা শুনে সুংউ বুঝতে পারে না হিউনজু হঠাৎ কেন মিথ্যে বলতেছে। হিউনজু সুনুকে তার রুমে নিয়ে এসে বলে, তুমি এসেছো ভালো হয়েছে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এরপর সে গতরাতে তার উপর হওয়া হামলার ব্যাপারে সে তার বোনকে জানায় যে কিভাবে গতরাতে তাদের বাবা তার সর্বনাশ করতে এসেছিল। এসব কথা বলতে বলতেই তখন রুমে তাদের বাবা ক্যাঙ্গু চলে আসে আর বলে, তুমি আমার নামে কি ব্যাপারে বিচার দিচ্ছ? এই বলে সে রেগে মেগে একটা চাকু দিয়ে সে হিউনজুকে আঘাত করতে নেয়। তখন সুন উ তার বাবাকে ধাক্কা দিয়ে পালাতে নিলে সে তখন সুন উকে তুলে আছাড় মেরে সিঁড়িতে ফেলে দেয়। এজন্য সে সেখানেই পড়ে বেহুশ হয়ে যায়। হিউনজু তার বাবার এমন ভয়ঙ্কর রূপ দেখে ঘাবড়ে যায়। ক্যাঙ্গু এরপর হিউনজুকে মারতে এগিয়ে আসলে সে এসে তখন কিচেনে লুকিয়ে পড়ে। ক্যাঙ্গু তখন হিউনজুর পিছু পিছু কিচেনে চলে আসে আর সে একটা হাতুড়ি বের করে হিউনজুকে মারার জন্য খুঁজতে থাকে। অন্যদিকে উপরে তখন বড় বোন সুন উর জ্ঞান ফিরে আসে আর সে হিউনজুকে ডাকতে থাকে। পেছনে ফিরতেই সুংউ দেখে তার বাবা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। ক্যাঙ্গু তখন হাতুড়ি দিয়ে সুনুকে মারতেই নেবে। অমনি তখন হিউনজু সেখানে এসে চিৎকার করলে সে থেমে যায় আর হিউনজু একটা ফ্রাই প্যান দিয়ে সজোরে তখন তার বাবাকে আঘাত করে, কিন্তু এতে যেন তার কিছুই হয় না। তখন ক্যাঙ্গু রেগে গিয়ে হিউনজুকে হাতুড়ি চালান দিলে তখনই নিচ থেকে ক্যাঙ্গুর গলায় কেউ বলে ওঠে, উপরে এত শব্দ হচ্ছে কেন? তখন ক্যাঙ্গু মেয়েদের না মেরে হাতুড়ি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় আর একটু পরে আবারও সে নিচ থেকে উপরে উঠে আসে। ক্যাঙ্গুকে আবারও আসতে দেখে মেয়েরা তো খুবই ভয় পেতে থাকে। ক্যাঙ্গু জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের, আর এই দরজা ভেঙেছে কে? এমন সময় নিচ থেকে মেয়েদের মা এখানে চলে আসে আর সে পড়ে থাকা হাতুড়িটি তুলে নিয়ে কোনো কথা ছাড়াই সবার উপর হামলা করতে থাকে। ক্যাঙ্গু তখন তার মেয়েদেরকে বাঁচাতে গিয়ে সবগুলো বাড়ি নিজের হাতে নেয়। উন্মাদের মতো মারা শেষ হলে সে তখন হাসতে থাকে আর তার রুমে চলে যায়। এমনই সময় উপরে এত চিল্লাহাল্লা শুনে মেয়েদের মা নিচ থেকে আবারও উপরে চলে আসে। মাত্রই রুমে চলে যাওয়া স্ত্রীকে আবারও নিচ থেকে উপরে উঠে আসতে দেখে ক্যাঙ্গু তো চরম অবাক হয়। ক্যাঙ্গু তখন চেক করতে সেই রুমে আসে এই ভেবে
যদি আমার স্ত্রী মাত্রই নিচ থেকে আসে তাহলে সেই রুমে যে গেল সে কে? এই রুমে আসলে সে সেখানে শুধু সেই হাতুড়িটা পড়ে থাকতে দেখতে পায়, আর পুরো রুম ছিল একদম ফাঁকা। আর ক্যাঙ্গু এবং বাকি সবাই তখন বুঝে যায় তারা ফাঁদে পড়ে গেছে শয়তানের। আর এতদিন যাবৎ তাদের উপর যে হামলা মামলাগুলো হচ্ছিল সেগুলো আসল মানুষ করছিল না, ভূতেরা রূপ বদল করে এসে পরিবারের মানুষদের উপর আক্রমণ ও হামলা চালাচ্ছিল, যাতে করে পরিবারের সদস্যরা একে অন্যকে ঘৃণা করতে থাকে। তো যাই হোক, পরদিন সকালে আমরা দেখি ক্যাঙ্গু তার ভাই জুংসুকে ফোন করে বলে তাদের নতুন বাড়িতে ভূতেরা হামলা চালাচ্ছে, আর তাই সাহায্যের জন্য জুংসু যেন জলদি এখানে চলে আসে। সবকিছু শুনে জুংসু তাকে মানা করে দিয়ে বলে সে আসতে পারবে না, কারণ আজ রাতে সে কোরিয়ার বাহিরে যাচ্ছে। জুংসু আসবে না শুনে ক্যাঙ্গু খুব চিন্তায় পড়ে যায়, আর ক্যাঙ্গুর স্ত্রী তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বলে, কি? সে আসবে না? সে কি ভুলে গেছে আমরা তার জন্য কত কিছু করছি? ক্যাঙ্গু তখন তার স্ত্রীকে বলে, জুংসুর জন্য তুমি কিছুই করনি। তুমি কি বলতে পারবে আজ অব্দি মাত্র এক বেলা তুমি তাকে কোনো গরম খাবার খেতে দিয়েছো? বরং আমি এর সবকিছুই জানি তুমি লুকিয়ে লুকিয়ে জুংসুর থেকে টাকা নিতে বাড়ি ভাড়ার জন্য। নিজের অপকর্মের খবর ফাঁস হয়ে গিয়েছে বুঝতে পেরে ক্যাঙ্গুর স্ত্রী মামলা জেতার জন্য সিদ্ধান্ত নেয় সেই বাড়িটা ছেড়ে চলে যাবে। অন্যদিকে আমরা জুংসুকে দেখি যে কোরিয়া ছেড়ে বাংলাদেশে তো চলে আসতে চাচ্ছিলই, কিন্তু সে তার ভাই ভাতিজিদেরকে বিপদের মুখে ফেলে রেখে যেতে পারে না, তাই সে সাহায্য করতে ফিরে আসে ক্যাঙ্গুর বাড়িতে। বন্ধুরা, মুভির এই সিনটা দেখে আমরা বুঝতে পারি আপন আপনই হয় আর পর সে পরই হয়। তো যাই হোক, পরিবারের সবাই মিলে জুংসুকে তাদের উপর হওয়া সব হামলার কথা খুলে বলে, আর জুংসু সবাইকে বলে আজ রাতটা সবার একসাথে শোয়াটাই ভালো হবে। তো রাত হলে ক্যাঙ্গুর ছেলের হিসু পাইলে সে কাউকে কিছু না বলে একাই টয়লেটে চলে যায়। তখন আমরা ক্যাঙ্গুর ছেলের রূপ ধারণ করা একটা বাচ্চা ভূতকে চাকু হাতে সেই রুমে ঢুকতে দেখি। রুমে ঢুকে সে জুংসুকে মারার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করে, কিন্তু জুংসু পাদ্রী হবার কারণে তাকে মারাটা এত সহজও ছিল না। তাই ভূতটা তখন সেখান থেকে চলে যায়, আর জুংসু বুঝতে পারে এখানে এতক্ষণ কি হচ্ছিল। জুংসু এরপর চলে আসে সেই প্রতিবেশীর বাড়িতে এটা বুঝতে যে তারা আসলে কতটা বিপদে রয়েছে। এই বাড়িতে এসে জুংসু ঠিক তেমনটাই দেখতে পায় যেমনটা দেখেছিল তার ভাই ক্যাঙ্গু। বাড়ির ফ্লোরে, সিলিং এ সব জায়গায় পড়ে রয়েছে বিভিন্ন পশু পাখির পচা গলা লাশ। আর একটা রুমে এসে সে দেখতে পায় একজন মানুষের অর্ধগলিত পচে যাওয়া দেহ, যে দেহটাকে ইঁদুরেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন বিভৎস ঘটনা দেখে জুংসুর মনে পড়ে যায় সেই ডিম্যানের কথা, যেটা তাকে মুভির শুরুতে বলেছিল তার ও তার পরিবারের লাশ সে নরকের ইঁদুর দিয়ে খাওয়াবে। বন্ধুরা, এই যে পচা গলা লাশটা জুংসু এখানে দেখতে পায়, এটা ছিল সেই লোকের লাশ যার সাথে কথা বলতে ক্যাঙ্গু মুভির শুরুর দিকে এই বাড়িতে এসেছিল। আসলে সেই লোকটিকে শয়তানি আত্মারা অনেক আগে থেকেই তাদের আয়ত্তে নিয়ে নিয়েছিল আর তাকে মেরে ফেলেছিল। আমরা ক্যাঙ্গু ও পুলিশরা যাকে দেখেছিলাম সে তো ছিল শুধুই মানুষের রূপ ধারণ করা ইবলিশ। সবকিছু দেখে শুনে জুংসু বুঝে যায় এই ডিম্যানের মোকাবেলা করা তার একার পক্ষে সম্ভব নয়। এজন্য সে ফিলিপাইনে বাস করা একজন বড় পাদ্রীকে আসতে বলে তাদের সাহায্য করবার জন্য। তো এর পরের দিন জুংসু পরিবারের সবাইকে বলে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে হলে তাদেরকে এক্সরসিজম করতেই হবে। এক্সরসিজমের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এই তো কিছুদিন আগে এক্সরসিজম করতে গিয়ে একটা মেয়ে জুংসুর হাতে মারা গেছে। জুংসু ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে বলে ভয় নেই, আমি নিজে কিছু করব না। এবার এক্সরসিজম করাবার জন্য আমি ফিলিপাইন থেকে একজন পাদ্রীকে আনাচ্ছি যে সবচেয়ে ভালো এক্সরসিজম করতে পারে। এরপর সে সুনুকে বলে বাড়ির বিভিন্ন জায়গায় ক্রুশ লাগিয়ে দিতে, কিন্তু সুনু এতে কোনো জবাব না দিলে হিউনজু বলে ক্রুশগুলো সব বেসমেন্টেই পড়ে রয়েছে, তাই আমি সেগুলো এনে লাগিয়ে দেব। তো এরপর জুংসু ক্যাঙ্গুকে নিয়ে বাড়ির বাহিরে আসে, আর সে ক্যাঙ্গুকে বলে তোমার বড় মেয়ে স্যাঙ্গুর ভেতরে আত্মা ঢুকে রয়েছে। এটা আমি বুঝতে পেরেছি কারণ আজ সকালে আমি পানির মধ্যে পবিত্র পানি মিশিয়েছিলাম, আর সেই পানি স্যাঙ্গু বাদে বাড়ির সবাই খেয়েছে। জুংসু আরো বলে আমরা যে এই ব্যাপারটা বুঝতে পেরেছি, স্যাঙ্গুকে এটা বুঝতে দিও না,
তাকে সবসময় চোখে চোখে রেখো, বাড়ির বাহিরে যেতে দিও না। আমি পাদ্রিকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি, কারণ পাদ্রি চাচ্ছে এক্সোরসিজম শুরু করবার আগে আমার সাথে পার্সোনালি কিছু কথা বলতে। তো এরপর জুংসু ফাদারকে আনতে এয়ারপোর্টে চলে যায়। তখন ফাদার জুংসুকে বলে, আমরা নিজেরাই তো বাড়িতে যেতে পারতাম, তুমি অযথা কষ্ট করে কেন আসলে? জুংসু তখন বলে, আপনি তো আমাকে বলেছিলেন আপনাকে রিসিভ করতে। ফাদার অবাক হয়ে গিয়ে বলে, এটা কি বলছো? আমি কোনো ফোন করিনি। তো জুংসু তখন বুঝে যায় সেই শয়তানি আত্মা তাকে দূরে সরিয়ে রাখবার জন্য ফাঁদ পেতেছে। এজন্য জুংসু তখন ফাদারকে নিয়ে ওভার স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসতে থাকে। কিন্তু তখন আচানক গাড়ির দিকে অনেকগুলো কাক তেড়ে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে জুংসুর গাড়ি পাশের একটি খাদে পড়ে যায়, আর তারা সবাই এখানে আধমরা অবস্থায় পড়ে রয়। এদিকে বাড়ির বেসমেন্টে তখন হিউনজু চলে আসে সেই ক্রুশগুলো নিতে। বেসমেন্টে এসে সে যখন একটা মূর্তি তার হাতে তুলে নেয়, তখন তার মনে হয় কেউ এখানে আছে। সে ফিরে তাকালে কাউকে দেখতে পায় না। এরপর হঠাৎই বেসমেন্টে কারেন্ট চলে যায়। এমন সময় মনে হলো তার বড় বোন স্যাং উ তাকে নাম ধরে ডেকেছে। সে ফিরে তাকাতেই তাকে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে এভাবে আটকে ফেলে, আর তারপর সেই অশুভ শক্তি হিউনজুকে এখানে জিন্দাই ঝালিয়ে ফেলে। তো এদিকে বাড়ির উপরে ক্যাঙ্গু বসে বসে তার বড় মেয়ের দিকে খেয়াল রাখতে থাকে। তখন স্যাংউ তার বাবাকে বলে, আমি নিচে বেসমেন্টে যাচ্ছি হিউনজুর কাছে। ক্যাঙ্গু মনে করে সে হয়তো হিউনজুকে মারতে যাচ্ছে, কারণ জুংসু তো যাবার আগে বলেই গিয়েছে সেই অশুভ আত্মাটা স্যাংউর মধ্যে রয়েছে। এজন্য সে পেছন থেকে আঘাত করে স্যাংউকে অজ্ঞান করে ফেলে। তারপর বেডরুমে নিয়ে এসে তাকে বেঁধে ফেলে। তো এরপর আমরা দেখি জুংসু ঘায়েল অবস্থায় বাড়ি ফিরে আসে, আর সে বলে রাস্তাতে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এতে ফাদার মারা গেছে। সবকিছু শুনে ক্যাঙ্গু জুংসুকে অনুরোধ করে বলে, তুমি এক্সোরসিজম করা শুরু করো। প্রথমে তো জুংসু রাজি হয় না, কিন্তু ক্যাঙ্গু তার কাছে হাত জোর করে অনুরোধ করলে সে রাজি হয় এক্সোরসিজম করতে। তো এরপর আমরা দেখি জুংসু পুরো রুমে সব সেট আপ করে নেয় এক্সোরসিজমের, আর তারপর সে এক্সোরসিজম করা শুরু করে। জুংসু তখন অনেকগুলো পাতলা ছড়ি দিয়ে সুংউকে খুব পেটাতে থাকে, যাতে করে তার ভেতরে থাকা সেই শয়তানি আত্মাটা জেগে ওঠে। অনেক সময় নিয়ে পেটানোর কারণে সুংউ এখন প্রায় মরতেই নেবে। তখন আমাদেরকে মুভির অন্য অংশ মানে ফাদারের সেই গাড়ি অ্যাক্সিডেন্টের জায়গাটা দেখানো হয়, যেখানে আমরা দেখি ফায়ার সার্ভিসের লোকেরা জুংসুকে সেখানে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দ্যাটস মিন ঘরের ভেতরে যে ভূত তাড়ানোর কাজ করে যাচ্ছে সে নিজেই আসলে ভূত। বন্ধুরা, একেই বলে শস্যের ভেতরে ভূত। তো এখানে এক্সোরসিজমের নামে স্যাংউকে মারতে মারতে মেরে ফেলছে দেখে তার মা তখন চলে আসে এক্সোরসিজম বন্ধ করতে, কিন্তু ক্যাঙ্গু এতে রাজি হয় না। সে তখন বলে, তুমি কখনোই একজন ভালো মা হতে পারোনি। এই বলে সে তার স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এসব কিছু দেখে সেই শয়তান তখন খুবই খুশি হয়, আর সে তার আসল রূপ তখন ক্যাঙ্গুকে দেখাতে থাকে। এটা দেখে ক্যাঙ্গুর খুবই রাগ উঠে যায়, আর তাই সে ইভেলটাকে মারবার জন্য এগিয়ে আসে, কিন্তু ইভেল খুব সহজেই তাকে হারিয়ে দেয় এবং শয়তানটা তখন ক্যাঙ্গুকে একেবারে মেরে ফেলতেই নেবে। ঠিক তখনই সেখানে আসল জুংসু চলে আসে, আর সে প্রেয়ার করতে থাকে, এতে সেই ইভেল সেখান থেকে চলে যায়। তো কয়েক সেকেন্ডের মধ্যে ক্যাঙ্গু তার ছোট মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা দুজন তখন দ্রুত সেই বেসমেন্টে চলে আসে। এখানে ক্যাঙ্গুর ছেলেটা খুব ভয়ে ও কষ্টে কাঁদতে থাকে এবং সেই হিটারের দিকে ইশারা করে। এরপর ক্যাঙ্গু যখন সেই হিটারের দরজাটা খোলে, ভেতরে তখন সে তার ছোট মেয়ের পুড়ে যাওয়া লাশ দেখে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে খুব কষ্ট করে আহত সুংউ চলে আসে, আর সে বলতে থাকে, আমি কি দোষ করেছিলাম যে তোমরা আমাকে এত নির্মম ভাবে পিটিয়েছ? জুংসু তখন সন্দেহ করে সুংউর দিকে আয়নাটা ঘুরিয়ে দিলে এটা স্পষ্ট হয়ে যায় যে সেই শয়তান এবার সুংউর রূপ নিয়ে এখানে এসেছে। জুংসু তখন প্রেয়ার করা শুরু করে, আর ইভেলও তখন জুংসুর সাথে সাথে প্রেয়ারকে রিপিট করতে শুরু করে, আর তার হাত দিয়ে ক্রুশ বানাতে থাকে। এসব কিছু দেখে আমরা এটা বুঝে যাই যে এই ইভেলটা কতটা শক্তিধর। তো যাই হোক, ইভেলের পর জুংসুকে আঘাত করে ফেলে দিয়ে তার উপরে বসে গলা চেপে ধরে। ক্যাঙ্গু তখন জুংসুকে বাঁচাতে সেই বেসমেন্টে থাকা পবিত্র পানি সেই ইভেলটার উপর ঢেলে দেয়। এতে ইভেলটা খুব যন্ত্রণা পেতে থাকলেও কিছু সময়ের মধ্যেই সে আবারও ঠিক হয়ে যায়। এবার সেই ইভেল ক্যাঙ্গুকে যখন মেরে ফেলতে নিবে, তখন জুংসু আর কোনো উপায় না পেয়ে তখন প্রেয়ার করে ইভেলকে তার শরীরের ভেতর ঢুকিয়ে নেয়।
এখানে জুংসু যেহেতু নিজের বডিটা ইভেলকে দিতে চায়, তাই ইভেলও জুংসুর বডিতে ঢুকে যায়, কারণ ইভেলরা এটাই চায় মানুষ স্বেচ্ছায় ইভেলদের বডি দান করুক। তো ইভেল আর জুংসুর লড়াই ভেতরে ভেতরে হতে থাকে। জুংসু তখন এই খেলাটা একেবারেই শেষ করে ফেলে দেবার জন্য একটা ক্রুশ নিজের পেটের ভেতরে ঢুকিয়ে দেয়, যাতে জুংসুর মৃত্যুর সাথে সাথে ইভেলটাও এখানে শেষ হয়ে যায়। আর জুংসু তার এই পরিকল্পনায় সফল হয় এবং ফাইনালি সবাই এই ইভেলটা থেকে মুক্তি পায়। তো পরের সিনে আমরা দেখি ক্যাঙ্গু তার ছেলেকে নিয়ে উপরে উঠে আসে, আর এখানে এসে সে তার স্ত্রী ও বড় মেয়েকে দেখে খুব কাঁদতে থাকে, কারণ যতই তারা শয়তানের বিরুদ্ধে জিতে যাক, বিনিময় সে তার ভাই ও মেয়েটাকে যে হারিয়ে ফেলেছে। এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।